হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা আরেকটা ডিজিজ আর তার ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করব। আজকের টপিকটা হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমেই আমরা জেনে নিই হোয়াট ইজ অ্যাথেরোস্ক্লেরোসিস। কি বলছে না, atherosclerosis is a condition where arteries narrow and harden due to plaque buildup, which consists of fat, cholesterol, calcium, other substances. তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস কি না, একটা আর্টারির কন্ডিশন, যেটা কিনা কখন দেয়, যখন দেখা যায় যখন আর্টারি সরু এবং হার্ডেন হয়ে যায়, শক্ত হয়ে যায়। কি কারণে? প্লাক ফর্মেশন বা সাবস্টেন্স জমা হয়ে হয়ে এই বিল্ড আপটা আর ন্যারোয়িংটা হয়। কী রকমের সাবস্টেন্স? না, ফ্যাট হতে পারে, কোলেস্ট্রল হতে পারে, ক্যালসিয়াম কিংবা অন্য সাবস্টেন্সেস। দিস রেস্ট্রিক্টস ব্লাড ফ্লো। এই বিল্ড আপটা কী করে? ব্লাড ফ্লো রেস্ট্রিক্ট করে। ইনক্রিজেস দ্য রিস্ক অফ হার্ট অ্যাটাকের রিস্ক বাড়িয়ে দেয়, স্ট্রোকের রিস্ক বাড়িয়ে দেয়, আর আদার কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক বাড়িয়ে দেয়। ইট ডেভেলপস গ্র্যাজুয়ালি। এর ডেভেলপমেন্ট কিন্তু খুব গ্র্যাজুয়াল হয়, অফেন স্টার্টিং with damage to the inner arterial lining from factors like high blood pressure, smoke, high cholesterol, etc. এই অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটা কিন্তু খুব স্লো আর গ্র্যাজুয়াল একটা প্রসেস, হঠাৎ করেই হয়ে যায় না। এটা অনেক দিন ধরে আস্তে আস্তে আর্টারির মধ্যে এই প্লাকগুলো জমতে জমতে কিন্তু এটা হয়, এবং সেটা হতে পারে কি কোনো রকম ইন্টারনাল ড্যামেজ থেকে হতে পারে আর্টারির, তার সাথে সাথে হাই ব্লাড প্রেশার, স্মোকিং এবং বেশি কোলেস্ট্রল ইনটেকের জন্য হতে পারে। ইনফ্লামেশন প্লেস আ key role as immune cells and lipid accumulates. অনেক সময় ইনফ্লামেশনসের জন্য কিন্তু আর্থেরোস্ক্লেরোসিস হতে পারে, কারণ ইনফ্লামেশন হলে যে ইমিউন সেলসগুলো রিলিজ হয় সেইগুলো কিন্তু অনেক সময় আর্টারিতে লিপিডের সাথে অ্যাকিউমুলেট করে এবং প্লাকটা ফর্ম হয়। তার সাথে সাথে কি হয় না, ফর্মিং প্লাক দ্যাট ক্যান রাপচার, এবং সেই প্লাকটা কিন্তু অনেক সময় রাপচারও হতে পারে এবং ক্লটিংও দেখা দেয়। তো এই ফ্যাক্টরসগুলোর জন্য কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস হয় আমাদের। নেক্সট আমরা কিসে চলে যাব? নেক্সট আমরা চলে যাব না প্রসেস বা কি স্টেপসে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। ঠিক আছে, দেখো প্রথমেই বলছে কি আর্লিয়েস্ট অনসেট বা ফার্স্ট ডেকেডে কি হচ্ছে না, প্রথমে দেখো কি বলছে, হিস্টোলজিক্যালি নর্মাল থাকছে, ম্যাক্রোফাজ ইনফিল্ট্রেশন আর আইসোলেটেড ফোম সেল ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, তারপরে তার মানে কি না, প্রথমে মাইক্রোস্কোপিক্যালি কোনো কিন্তু ডিফারেন্স খুব একটা দেখা যায় না ফার্স্ট স্টেজে। অল্প অল্প ম্যাক্রোফাজেসগুলো জমতে শুরু করে এবং ফোম সেল বলে এক ধরনের সেল ফর্মেশন হতে শুরু করে। নেক্সট স্টেজে কি হয়? নেক্সট স্টেজটা বললে ফ্যাটি স্ট্রিক্স, মেনলি ইন্টারসেলুলার লিপিডস অ্যাকুমুলেট। এই যে ফোম সেলের সাথে সাথে কি হয় না, আর্টারিসগুলোতে ইন্ট্রাসেলুলার যে ফ্যাট সেটা আস্তে আস্তে অ্যাকুমুলেট করতে থাকছে। নেক্সট স্টেজে কি হচ্ছে না, ইন্টারমিডিয়েট লেসন, ইন্টারসেলুলার লিপিড অ্যাকুমুলেশন তো হচ্ছেই, তার সাথে সাথে স্মল এক্সট্রা সেলুলার ফ্লুইডের পুলও কিন্তু হচ্ছে। ঠিক আছে, মানে সেলের মাঝে মাঝে যেরকম ফ্যাট জমছে, তার সাথে সাথে কি হচ্ছে না, সেলের চারিধারে এক্সট্রা সেলুলার লিপিডও জমতে থাকছে। নেক্সট স্টেপ আসছে অ্যাথেরোমা। এখানে কি হচ্ছে না,
ইন্টারসেলুলার লিপিড অ্যাকুমুলেশন কন্টিনিউ থাকছে, তার সাথে সাথে কোর অফ এক্সট্রাসেলুলার লিপিড, এক্সট্রাসেলুলার লিপিডের একটা কোর, এইভাবে মাঝখানে অনেকটা এক্সট্রাসেলুলার লিপিডের একটা কোর দেখা যায়। নেক্সট অ্যাথেরোমার পরের স্টেপ কি না ফাইব্রো অ্যাথেরোমা। এই ক্ষেত্রে কি হচ্ছে সিঙ্গেল অর মাল্টিপল লিপিড কোর, একটা কিংবা অনেক কটা লিপিড কোর ফর্ম হয়, তার সাথে ফাইব্রটিক বা ক্যালসিফিক লেয়ার তৈরি হয়। ফাইব্রটিক বা ক্যালসিফিক লেয়ার মানে কি বলছে না ফাইব্রাস সেলস এবং ক্যালসিফিক বা ক্যালসিফিকেশন হতে শুরু করে এই স্টেজে। নেক্সট আসছে কমপ্লিকেটেড লেসন বা একদম সিভিয়ার স্টেজ, যেখানে কি হচ্ছে সারফেস ডিফেক্ট দেখা যাচ্ছে, এই যে বিল্ড আপটা হচ্ছে সেইটার সারফেসে রাপচার্স হতে পারে বা তোমার ইনফেকশনস হতে পারে, সেইগুলো দেখা যায়। হেমাটোমা হ্যামারেজ হতে পারে, মানে সেলগুলো রাপচার হবে এবং হ্যামারেজ হয়ে ব্লাড লস হবে এবং লাস্টে কি হবে না থ্রম্বোসিস দেখা যায়। ঠিক আছে, তো এই স্টেজে আস্তে আস্তে অ্যাথেরোস্ক্লেরোসিসটা কিন্তু হয়। দেখো প্রথমেই বলছে এই যে ইনিশিয়াল লেসন থেকে অ্যাথেরোমা স্টেজটা, এই স্টেজ অবধি কিন্তু তোমার মেনলি লিপিড অ্যাডিশনেই কিন্তু জিনিসটা হয়। নেক্সট হচ্ছে ফাইব্রো অ্যাথেরোমা আর কমপ্লিকেটেড লেসনটা এইটা হচ্ছে তোমার ফাইব্রো অ্যাথেরোমাটা হচ্ছে স্মুথ মাসেল আর কোলাজেনের ইনক্রিজ হবে লিপিড অ্যাডিশনের সাথে, আর কমপ্লিকেটেড লেসনের ক্ষেত্রে আমরা দেখেছি কি থ্রম্বোসিসটা হতে পারে। তো ক্লিনিক্যালি দেখো কোনগুলো আগের থেকে মানে ক্লিনিক্যালি কোন স্টেজ অবধি আমরা বুঝতে পারি বা পারি না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো ইনিশিয়াল স্টেজ থেকে মোটামুটি ইন্টারমিডিয়েট লেসন স্টেজ অবধি কিন্তু এটা ক্লিনিক্যালি সাইলেন্ট, মানে কোনোভাবেই কোনো সিমটম তো এই স্টেজ অবধি দেয় না। নেক্সট অ্যাথেরোমা থেকে কমপ্লিকেটেড লেসন স্টেজ অবধি ক্লিনিক্যালি সাইলেন্টও হতে পারে, আবার অনেক সময় সিমটম দেখা দিতে শুরু হতেও পারে। ঠিক আছে, এই হলো প্রসেস। নেক্সট আমরা চলে যাচ্ছি কি না ইটিওলজি, মানে কি কি কারণ থেকে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। প্রথমেই কি বলছে না ফার্স্ট কারণ হচ্ছে ডিসলিপিডেমিয়া। ঠিক আছে, এই মেনলি এই ডিসলিপিডেমিয়ার মধ্যে কি না হাইপার কোলেস্ট্রোলোমিয়া, মানে শরীরে যদি বা ব্লাড তোমার আর্টারিজের মধ্যে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায়। ইনক্রিজ ইন এলডিএল কোলেস্ট্রল যদি হয়, এই হাইপার কোলেস্ট্রমাটা কী করে হবে না যদি আমাদের বডিতে এলডিএল কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল হাই হয়ে যায়, অথবা যদি এইচডিএল কোলেস্ট্রল বা গুড কোলেস্ট্রল লো হয়ে যায়। সেকেন্ড কারণ কি হতে পারে, সেকেন্ড কারণ হতে পারে হাইপার টেনশন। হাইপার টেনশন কী করে, ড্যামেজেস এন্ডোথেলিয়াম লেয়ার যেটা সেইটাকে কিন্তু ড্যামেজ করে এবং যার ফলে প্লাক ফর্মেশনে হেল্প করে। হাইপারটেনশনের পর নেক্সট থার্ড কি না স্মোকিং। স্মোকিংয়ের কী করে হচ্ছে না স্মোকিং ইনডিউসেস অক্সিডেটিভ স্ট্রেস লোয়ারিং এইচডিএল। স্মোকিংয়ের জন্য কিন্তু বডিতে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে, সেল অক্সিডেশন বেড়ে যায় এবং তার সাথে সাথে কি হয় না এইচডিএল শরীরে যেটা তার পরিমাণ কিন্তু কমে যায়, যার জন্য কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিসের প্লাক ফর্মেশনস হতে পারে। নেক্সট হচ্ছে
ডায়াবেটিক মেলিটাস অর ব্লাড সুগার যেটাকে বলে, ইনক্রিজেস গ্লাইকেশন অ্যান্ড লিপিড অ্যাবনর্মালিটি। কি করছে না, ডায়াবেটিস মেলিটাস হলে গ্লাইকেশন আর লিপিড অ্যাবনর্মালিটিটা বডিতে বেড়ে যায়, যার জন্য এটা হতে পারে। 5 হচ্ছে ওবিসিটি বা মেটাবলিক সিন্ড্রোম। কারোর যদি ওবিসিটি থাকে বা কোনো রকম মেটাবলিক সিন্ড্রোম আরও থাকে ওবিসিটির মতন, তাহলে কিন্তু কার্ডিয়াক ডিজিজের চান্স বাড়ে, আর্টারিতে প্লাক ফর্মেশনের চান্স বাড়ে। সেডেন্টারি লাইফস্টাইল অ্যান্ড পুয়ার ডায়েট। কারোর যদি লাইফস্টাইল সেডেন্টারি হয়, নড়াচড়া কম, অ্যাক্টিভিটি কম, যার জন্যে এনার্জি এক্সপেন্ডিচার কম, তার সাথে সাথে কি কেউ যদি পুয়ার ডায়েট মেনটেন করে, কেমন পুয়ার ডায়েট না, হাই ইন স্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্স ফ্যাট। কারোর ডায়েটটা যদি ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট, যেগুলো ব্যাড ফর আওয়ার হেলথ, এবং হাই ইন কোলেস্ট্রল, এইগুলো যদি কেউ বেশি বেশি ইনটেক করে, তাদেরও কিন্তু হয়। নেক্সট হচ্ছে এজ অ্যান্ড জেন্ডার। এজ আর জেন্ডারও একটা ফ্যাক্টর যেটা কিন্তু ডিটারমিন করছে কার্ডিওভ্যাসকুলার ডিজিজের, স্পেশালি অ্যাথেরোস্ক্লেরোসিস। কি বলছে না, হায়ার রিস্ক ইন ওল্ডার এজ, যত বয়স বাড়ে রিস্ক বাড়ে। মেনের থেকে ওমেনের চান্সেস কম, মানে লোক মানে পুরুষরা বেশি কার্ডিওভ্যাসকুলার ডিজিজে আক্রান্ত হয়। ওমেনরা কিন্তু মেনোপজ অবধি আক্রান্ত হওয়ার চান্সেস খুব কম। মেনোপজ হয়ে গেলে মেন আর ওমেনের চান্স অলমোস্ট ইকুয়াল হয়ে যায়, তার আগে অবধি ওমেনদের চান্সেস কম। নেক্সট ফ্যাক্টর কি, জেনেটিক প্রিডিসপোজিশন অর ফ্যামিলি হিস্ট্রি। এর মানে কি, কারোর যদি তোমার ঘরে কার্ডিওভ্যাসকুলার ডিজিজের হিস্ট্রি আছে, ওবেসিটি হিস্ট্রি আছে, স্ট্রোক বা হার্ট অ্যাটাক, আরও অনেক কমপ্লিকেশন, ডায়াবেটিসের হিস্ট্রিজ আছে, সেই রকম ফ্যামিলির হিস্ট্রি থাকলে তোমার জেনেটিক প্রিডিসপোজিশনের জন্য কিন্তু চান্সেস বেড়ে যেতে পারে। তার নেক্সট পয়েন্ট 9, ইনফ্লামেশন অক্সিডেটিভ স্ট্রেস। ঠিক আছে না, বডিতে যদি ইনফ্লামেশন হয় বা অক্সিডেটিভ স্ট্রেস হয়, তাহলেও কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিসের চান্স বাড়ে। কারণ সি রিঅ্যাক্টিভ প্রোটিন বলে একটা প্রোটিন আছে, যেটা কিন্তু অক্সিডেটিভ স্ট্রেসে বেড়ে যায়, এবং এটার জন্য কিন্তু প্লাক ফর্মেশন হয়। নেক্সট হচ্ছে এক্সেসিভ অ্যালকোহল বা ক্রনিক স্ট্রেস। খুব অতিমাত্রায় যদি স্ট্রেস কন্টিনিউয়াস কেউ নেয় বা অ্যালকোহল কনজামশন করে, স্মোকিং করে, সেই ক্ষেত্রেও কিন্তু রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়। এরপর আমরা দেখি একটু আমরা প্রথমেই বললাম কোলেস্ট্রল লেভেল বাড়লে প্লাক ফর্মেশন বাড়ে, সেই জন্য একটু কোলেস্ট্রলের ডিজায়ারেবল রেট কি, আমাদের ডিজায়ারেবল লেভেলস কি আমাদের বডিতে, সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, ডিজায়ারেবল লেভেলস কি কি বলছে না, টোটাল কোলেস্ট্রল বডিতে 200 মিলিগ্রাম পার ডিএল এর কম থাকতে হবে অলওয়েজ। এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন 100 mg পার ডিএল এর কম থাকতে হবে, খুব বেশি হলে 130 mg পার ডিএল অবধি টলারেট করা যেতে পারে। এইচডিএল বা গুড কোলেস্ট্রল, যেটা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, সেটা 40 mg পার ডিএল এর থেকে বেশি থাকতে হবে মেনে, আর ওমেনে 50 mg পার ডিএল এর বেশি থাকতে হবে। ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে ট্রাইগ্লিসারাইড 150 mg
পার ডিএল এর থেকে কম থাকতে হবে। আর টোটাল কোলেস্ট্রল টু এইচডিএল রেশিওটা সবসময় লোয়ার দেন 4.5 থাকতে হবে। যত লোয়ার হবে তত কিন্তু বেটার। তো এই প্যারামিটার্সগুলো কিন্তু মেনটেন করতে হয় বডিতে প্রপার ডিজায়ারেবল কোলেস্ট্রল লেভেলস দেখতে, এবং এই প্যারামিটার্সগুলোর ডিস্টারবেন্সেই কিন্তু বোঝা যায় যে বডিতে লিপিড প্রোফাইলটা আমাদের অ্যাবনর্মাল, যার ফলে কার্ডিওভাস্কুলার ডিজিজের চান্সটা বেশি। নেক্সট দেখো আমরা পড়ে নিই সিমটমস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস কি না। ব্রিদিং প্রবলেম হতে পারে। প্রথমে তো আমরা দেখেছিলাম কি না একটা স্টেজ অবধি মোটামুটি ইনিশিয়েশন স্টেজ থেকে অ্যারেথ্রোমা ফর্মেশন অবধি কিন্তু সাধারণত কোনো সিমটমই থাকে না। তার ফলে এই সময় কিন্তু কিছু সিমটম দেখা দেবে না, কিন্তু তারপরে লাস্টের দিকে লেটার স্টেজে যখন সিমটমস মে অর মে নট বি দেয়ার, সেই সময় যদি সিমটমস দেখা দেয় সেগুলো কি না ব্রিদিং প্রবলেম হতে পারে, সাডেন উইকনেস হতে পারে, সাডেন হেডেক হতে পারে, আনএক্সপ্লেনড ফল, হঠাৎ করে হাঁটতে হাঁটতে বা বসে থাকতে থাকতে পড়ে যাওয়া, তার সাথে সাথে ডিজিনেস আর ট্রাবল ওয়াকিং, হাঁটাতে অসুবিধা, মাথা ঘোরা, এই প্রবলেমগুলো, এই সিমটমগুলো কিন্তু দেখা যায় আউটার সাইডে। তার সাথে সাথে অবশ্যই কিন্তু চেস্ট পেনের একটা সিমটম হালকা সবসময়ই দেখা যায় লেটার স্টেজ অফ অ্যাথেরোস্ক্লেরোসিসে। তো দেখো আমরা এরপর পড়ে নিই ডায়েটারি ম্যানেজমেন্ট আমাদের কি করতে হবে এই রোগটাকে প্রিভেন্ট করানোর জন্য। ফার্স্টেই কি বলছে না ফ্যাট মডিফিকেশন। ফার্স্টে যে আমাদের করতে হবে ফ্যাটের মডিফিকেশন। টোটাল ফ্যাট 25 to 30% অফ টোটাল এনার্জি, তার বেশি হলে হবে না। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের লেস দ্যান 7% হতে হবে। আর এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোথায় পাওয়া যায়? মেনলি বাটার, ঘি, রেড মিট, এইগুলো কি করে না রাইজেস এলডিএল সি বাই ডিক্রিজিং এলডিএল রিসেপ্টর অ্যাক্টিভিটি। এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন কোলেস্ট্রলটা এরা বাড়িয়ে দেয় কি করে না এলডিএল রিসেপ্টর অ্যাক্টিভিটিটা কমিয়ে দিয়ে, যার ফলে আমাদের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কিন্তু লেস দ্যান 7% অফ টোটাল এনার্জি। ট্রান্স ফ্যাটকে অ্যাভয়েড করতে হবে কমপ্লিটলি, কারণ ট্রান্স ফ্যাট এলডিএল কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয় আর এইচডিএল কোলেস্ট্রলকে কমিয়ে দেয়, এবং তার সাথে সাথে ইনফ্লামেশনও কজ করে। তাই স্যাচুরেটেড ফ্যাট যদিও 7% অবধি নেওয়া যেতে পারে, ট্রান্স ফ্যাট একদমই অ্যাভয়েড। নেক্সট কি বলছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা মুফা, সেটা তোমার 10 to 15% অফ টোটাল কিলোক্যালোরি ইনটেক হতে পারে। কারণ এটা কি না ইমপ্রুভস এন্ডোথেলিয়াল ফাংশনটাকে ইমপ্রুভ করে, যার ফলে এন্ডোথেলিয়ামে কোনো রকম প্লাক ফর্মেশনের চান্সেস হয় না। লোয়ার এলডিএল অক্সিডেশন, এলডিএল এর অক্সিডেশনটা কমিয়ে দেয়, এবং এই জন্যে এটা কিন্তু আমাদের আর্টারিসের জন্য হেল্পফুল, বডির জন্য হেল্পফুল। আমরা মুফা কোথায় কোথায় পাই না অলিভ অয়েলে, গ্রাউন্ডনাট অয়েলে, অ্যাভোকাডো অয়েল, এই অ্যাভোকাডো এক্সেট্রাতে আমরা কিন্তু মুফা পেতে পারি। এরপর কি বলছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা। পুফা হলো তোমার পাওয়া যাচ্ছে মেনলি পুফা
সবথেকে এসেনশিয়াল দুটো হলো ওমেগা 6 আর ওমেগা 3। তো ওমেগা 6 আমরা কোথায় পাবো? না সানফ্লাওয়ারে পাবো, সানফ্লাওয়ারে, সাফোলা অয়েলে। এরা কিন্তু কিসে হেল্প করে? এলডিএল কে লো করতে হেল্প করে। তার সাথে সাথে আমরা ওমেগা 6 বা কি না মোটামুটি ওমেগা 6 আমরা কি জানি না অ্যারাকিডনিক অ্যাসিড, ইকোসাপেন্টেনয়েক বা ইপিএ, ডিএইচএ, এগুলো হলো ওমেগা 3। আমরা পাবো কোথায়? ফিশে পাবো, ফ্লেক্সিডসে পাবো, ঠিক আছে? এরা কি করছে না ট্রাইগ্লিসারাইডটা কমিয়ে দেয়, তার সাথে সাথে ইনফ্লামেশন কমায়, অ্যান্টি থ্রম্বোটিক বা থ্রম্বোসিস প্রিভেন্ট করতেও হেল্প করে। এই হচ্ছে ফ্যাটের কি কি মডিফিকেশন ডায়েটে করতে হবে সেটা। নেক্সট হচ্ছে কোলেস্ট্রলের রেস্ট্রিকশন করতে হবে। কোলেস্ট্রল সবসময় 200 mg পার ডিএল এর থেকে ডায়েটারি কোলেস্ট্রল আমাদের কম রাখতে হবে। কারণ কি না হাই ইনটেক এলিভেটস এলডিএল, স্পেশালি হাইপার রেসপন্ডার্স, ঠিক আছে? তাই লিমিট কি খাবার লিমিট করতে হবে না এগ ইয়োক, অর্গান মিট, শেলফিশ এক্সেট্রা। কারণ না এরা রিডিউস করে মানে এইগুলোকে যদি তুমি লিমিট করো তাহলে এলডিএলটা রিডিউসড থাকবে এবং কার্ডিওভ্যাসকুলার ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজের কিন্তু রিস্ক কমে যাবে। নেক্সট মডিফিকেশন আসছে কার্বোহাইড্রেট অ্যান্ড ফাইবার। কমপ্লেক্স কার্বোহাইড্রেট সবসময় আমাদেরকে ইনটেক করতে হবে, যেটা 50 to 60% অফ এনার্জি হবে। হোল গ্রেনস, লিগিউমস হলো সোর্সেস অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেট। লো গ্লাইসেমিক ইন্ডেক্স হতে হবে ফুডের। কারণ কি না রিফাইন কার্বস কি করে? রিফাইন কার্বস lead to rapid glucose spike, which leads to increase in insulin secretion. Insulin secretion increase করলে triglyceride and small dense LDL particles increase করে। তার জন্যে আমাদেরকে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ফুড ইনটেক করতে হবে। লো গ্লাইসেমিক ফুড স্টেবিলাইজেস ব্লাড গ্লুকোজ অ্যান্ড ইমপ্রুভ লিপিড মেটাবলিজম, ঠিক আছে? তাহলে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড কেন ইনটেক করতে হবে আমরা দেখলাম না, যদি আমরা বেশি রিফাইন্ড ফুড খাই বা সিম্পল কার্বোহাইড্রেটস খাই তাতে গ্লুকোজ স্পাইক বেশি হবে। গ্লুকোজ স্পাইক ইনক্রিজ করলে ইনসুলিন সিক্রিশন ইনক্রিজ হবে। ইনসুলিন সিক্রিশন ইনক্রিজের সাথে সাথে ট্রাইগ্লিসারাইড ইনক্রিজ হবে এবং এলডিএলও ইনক্রিজ হবে। তাই লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড আমাদেরকে খেতে হবে। ফাইবারের ক্ষেত্রে কি বলছে দেখো, ফাইবার 6 থেকে 10 গ্রাম ফাইবার রোজ কিন্তু সলিউবল ফাইবার খাবারে রাখতে হবে। যেরকম ওটস, বার্লি, সিলিয়াম, লেগিউমস এইগুলো কিন্তু রাখতে হবে, যেটা 6 থেকে 10 গ্রাম পার ডে কিন্তু অবশ্যই থাকে। কারণ কি না ফাইবার বাইন্ডস বাইল অ্যাসিড। ফাইবার কি করে না বাইল অ্যাসিডকে বাইন্ড করে, যেটা কিন্তু এক্সক্রিশন হেল্প করে এবং কোলেস্ট্রল ইজ ইউজড ফর বাইল সিনথেসিস। বাইল অ্যাসিডটা যখনই ফাইবার বাইন্ড করছে এবং এক্সক্রিট করে দিচ্ছে, তো বাইল সিনথেসিসটা বেড়ে যায় বডিতে। বাইল সিনথেসিসের জন্য কোলেস্ট্রল দরকার হয় এবং যদি কোলেস্ট্রলটা ইনটেক হয়ে ইউটিলাইজ হয়ে যায়, ইনটেক নয়, যদি আবার নিউ বাইল ফর্ম করার জন্য যদি ইউটিলাইজ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ব্লাডে এলডিএল এর ইয়েটা কমে যায়, ঠিক আছে? তাহলে সলিউবল ফাইবার কি করে মেকানিজম করে? হার্টে
মানে আর্টারিতে কোলেস্ট্রলের প্লাক ফর্মেশন থেকে আটকায় কি করে সেটা বোঝা গেল কি না ফাইবার বাইল অ্যাসিডকে বাইন্ড করে, যার ফলে কি হয় না আবার নতুন করে বাইল প্রডিউস করার জন্য কোলেস্ট্রলকে ইউজ করতে হয় এবং যার জন্যে ব্লাড স্ট্রিমে কোলেস্ট্রলের অ্যামাউন্ট কমে যায় এবং এলডিএল এর অ্যামাউন্ট কমে যায়। এরপর প্রোটিনের ক্ষেত্রে কি বলছে না 25 to 30 grams অফ প্রোটিন নিতে পারি, সেটা সয় প্রোটিন হতে পারে যদি প্লান্ট বেসড হয়, ঠিক আছে, প্লান্ট বেসড প্রোটিন হলে সেটা সয় প্রোটিন হতে পারে, যার আইসোফ্ল্যাভন বলে যেই কম্পাউন্ড আছে সেটা কিন্তু এলডিএলকে লো করতে হেল্প করে, ঠিক আছে, এবং লিপিড প্রোফাইলটা আমাদের বেটার করে। তো আমাদের সবসময় মনে রাখতে হবে কি সয় প্রোটিনের কোন কম্পাউন্ডটা এলডিএলকে লোয়ার করছে না আইসোফ্ল্যাভনস। তার সাথে সাথে অ্যানিমাল প্রোটিনসের মধ্যে হলো কি না লিন অ্যানিমাল প্রোটিন আমরা খেতে পারি, যেরকম স্কিনলেস পোলট্রি, ফিশ, যেগুলো ওমেগা 3-তে রিচ আছে, কারণ ওমেগা 3 হার্ট হেলথের জন্য বেনিফিশিয়াল। নেক্সট কি অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড ফাংশনাল ফুড। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস 5 to 6 সার্ভিংস পার ডে অবশ্যই নেওয়া উচিত, কারণ রিচ ইন ভিটামিন সি, ই, ক্যারোটিনয়েডস, ফ্ল্যাভোনয়েডস এইসবের রিচ, এবং এরা কিন্তু অক্সিডেটিভ স্ট্রেস কমাতে হেল্প করে। আর আমরা আগেই দেখলাম অক্সিডেটিভ স্ট্রেস যদি বেশি হয় তাহলে কিন্তু প্লাক ফর্মেশনে চান্সেস বেড়ে যায়। মেকানিজমটা কি দেখো না স্ক্যাভেঞ্জার্স ফ্রি র্যাডিক্যাল, যেহেতু এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, এরা ফ্রি র্যাডিক্যালকে কালেক্ট করে এবং রিডিউসেস এলডিএল অক্সিডেশন, যার ফলে ব্লাডের এলডিএল এর অক্সিডেশনটা প্রিভেন্ট করে, ঠিক আছে। পলিফেনলসও কিন্তু ফাংশনাল ফুড এক ধরনের, যেটা আমাদের হার্ট ডিজিজ প্রিভেন্ট করতে সাহায্য করে, ঠিক আছে। সেই যেরকম কি গ্রিন টিতে আমরা কি পলিফেনল পাই না ক্যাটেচিন পাই, গ্রেপসের মধ্যে রেসভেরাট্রল পাই, ডার্ক চকলেটে ফ্ল্যাভনস পাই। এই পলিফেনলসগুলো কিন্তু আমাদের এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইডের অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দেয়, ইমপ্রুভ এন্ডোথেলিয়াল হেলথ। প্লান্ট স্টেরলসের মধ্যে দেখো কি বলছে না 2 থেকে 3 গ্রামস অফ প্লান্ট স্টেরলস কিন্তু নেওয়া যেতে পারে, যেরকম কি ফর্টিফাইড মার্জারিন কম্পিট উইথ কোলেস্ট্রল অ্যাবজর্পশন। এরা কি করে না কোলেস্ট্রল অ্যাবজর্পশনের সাথে কম্পিট করে কোথায় না ইন্টেস্টিনে, এবং যার ফলে কিনা ব্লাডে কোলেস্ট্রল স্পেশালি ব্যাড কোলেস্ট্রল বা এই এলডিএল এর পরিমাণটা কিন্তু কম থাকে। নেক্সট কি না সোডিয়াম রেস্ট্রিকশন 2 গ্রামস পার ডে বা 5 গ্রাম সল্ট, যেটা সোডিয়াম এর থেকে কিন্তু লোয়ার রাখতে হবে। তার কারণ কি হাইপারটেনশন অ্যাক্সিলারেটস এন্ডোথেলিয়াল ইনজুরি অ্যান্ড প্লাক রাপচার। যদি আমাদের শরীরে হাইপারটেনসিভ অ্যাক্টিভিটি বেড়ে যায় তাহলে কিন্তু প্লাক রাপচার হয় এবং রিস্ক ফ্যাক্টর আরও বেড়ে যায়, যার ফলে হাইপারটেনশন কমিয়ে রাখার জন্য কিন্তু অবশ্যই সোডিয়াম রেস্ট্রিকশন দরকার। তার সাথে সাথে কি ওয়েট ম্যানেজমেন্ট আর এনার্জি কন্ট্রোল সবসময়ই মেনটেন করতে হবে। নেগেটিভ এনার্জি ব্যালেন্স দিয়ে ওভারওয়েট বা ওবিস পেশেন্টদেরকে ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে। এর সাথে সাথে কি হয় না ওয়েট ম্যানেজমেন্ট করলে
ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায়, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমে গেলেই লিপিড মেটাবলিজম বেড়ে যাবে। কারণ আমরা কি দেখেছিলাম না, গ্লাইসেমিক ইন্ডেক্স লো ফুড খেলে ইনসুলিন যদি ব্লাডে রিলিজ হয়, তার সাথে সাথে কি হয়, দেখো এখানে ইনসুলিন সিক্রিশন বাড়ে, তার সাথে সাথে ট্রাইগ্লিসারাইড বা স্মল ডেন্স এলডিএল পার্টিকেলসও বাড়ে যদি আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড না খাই। তাহলে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড খেলে বা ইনসুলিনের যদি রেজিস্ট্যান্স আমরা কমাতে পারি, সেই ক্ষেত্রে কি হবে না, লিপিড মেটাবলিজমটা কিন্তু বেটার হবে। নেক্সট কি বলছে, মিল প্যাটার্ন। কীরকম মিল না, স্মল ফ্রিকুয়েন্ট মিলস প্রিভেন্ট পোস্টপ্রান্ডিয়াল লিপেমিয়া। না, স্মল এবং ফ্রিকুয়েন্ট মিলস ইনটেক করতে হবে বারে বারে, অল্প অল্প, যাতে কি প্রিভেন্ট করে যায় না, প্রিভেন্ট পোস্টপ্রান্ডিয়াল লিপেমিয়া। হোয়াট ইজ দিস লিপেমিয়া? লিপেমিয়া হলো ব্লাডে লিপিডের পরিমাণটা যখন অ্যাবনর্মাল হয় সেটাকে বলে লিপেমিয়া। তো স্মল ফ্রিকুয়েন্ট মিলস খেলে এটাকে প্রিভেন্ট করা যায়। অ্যাভয়েড হেভি ফ্যাটি মিল। খুব হেভি এবং খুব ফ্যাটযুক্ত মিল অ্যাভয়েড করতে হবে, স্পেশালি অ্যাট নাইট। ঠিক আছে, কারণ এরা রাতের বেলায় যদি হেভি ফ্যাটি মিল আমরা ইনটেক করি, লিপিড মেটাবলিজমকে কিন্তু অ্যাফেক্ট করে। নেক্সট দেখো, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ডায়েটারি মডিফিকেশনস কী কী করতে হবে। এরপর কি বলছে না, ডায়েটারি মডেলস ইউজ। জেনারেলি কী ধরনের ডায়েটারি মডেলস আমরা অ্যাথেরোস্ক্লেরোসিসে ইউজ করি, সেটা হলো কি না, মেডিটেরেনিয়ান ডায়েট ইউজ করতে পারি আমরা। এইগুলো কি হয়, রিচ ইন অলিভ অয়েল, নাট, ফিশ, ভেজিটেবলস, প্রুভেন কার্ডিয়াক ডিজিজের রিডাকশন। এই মেডিটেরেনিয়ান ডায়েটটা কিন্তু প্রুভেন ডায়েট, যে করোনারি হার্ট ডিজিজের রিস্ক এরা কমায়। তাই আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস পেশেন্টদের মেডিটেরেনিয়ান ডায়েট কিন্তু আমরা রেকমেন্ড করতে পারি। এর ফিচার কি না, রিচ ইন অলিভ অয়েল হবে, নাটস, ফ্রুটস, মানে গুড অয়েলটা বেশি হবে, তার সাথে সাথে ভেজিটেবলস যাতে অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড অল বেশি পরিমাণে থাকে। নেক্সট কি ফর্ম অফ ডায়েট না, ড্যাশ ডায়েট আমরা কিন্তু অবলম্বন করতে পারি। এই ড্যাশ ডায়েটে কি হয় না, লোয়ার সোডিয়াম থাকে, হাই ইন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থাকে, যার জন্যে বিপি লোয়ার হয় আর এলডিএলও লোয়ার হয়। তাই আমরা কিন্তু পেশেন্টদেরকে মেডিটেরেনিয়ান ডায়েটের সাথে সাথে ড্যাশ ডায়েটও দিতে পারি। নেক্সট হচ্ছে থার্ড টাইপ অফ ডায়েট মডেল যেটা আমরা দিতে পারি, সেটা হলো পোর্টফোলিও ডায়েট। হোয়াট ইজ পোর্টফোলিও ডায়েট না, কম্বাইন প্লান্ট স্টেরল, সোয়ে, ওটস, আমন্ডস, যেগুলো কার্ডিও পেশেন্টদের জন্য বেটার, সেরকম প্লান্ট স্টেরলস, সয় প্রোডাক্টস, ওটস, আমন্ডস এর কম্বিনেশনের একটা প্রোফাইল হয়, সেটাকে বলছে পোর্টফোলিও ডায়েট। এই পোর্টফোলিও ডায়েট কী করে না, এলডিএল লোয়ার করে, কম্পারেবল টু স্টেটিনস ইন মাইল্ড কেসেস। ঠিক আছে, তো এই 3 ধরনের ডায়েটারি মডেলস কিন্তু আমরা দিতে পারি পেশেন্টকে, ইনক্লুডিং লোয়ার গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড with whole grains, lean proteins, etc. তাহলে আজকের ক্লাসটা এই অবধিই থাকলো। আশা করি তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে
like and share. Thank you.